Hello, dear students. Welcome to TWS Academy. This is Arabul Rahman. You are watching TWS Academy এবং নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাই। কয়েকদিন পরে আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। 33 নম্বর পর্ব জিকের ঝুলির আলোচনা করব। আই হোপ ক্লাসটা তোমাদের খুবই ভালো লাগবে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে যেগুলো পরীক্ষার জন্য আপকামিং এক্সামের জন্য তোমাদের খুবই কাজে আসবে। সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাসটি তোমরা দেখতে পারো। প্রতিদিন সকাল 8টাতে এই ক্লাসটি তোমাদের TWS একাডেমিতে কন্টিনিউ হচ্ছে। নোটিফিকেশান এবং লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন, সেখানে তোমরা যুক্ত হতে ভুলবে না। ডিয়ার স্টুডেন্ট, শুরু করলাম আজকের পর্ব। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি, যেটা হচ্ছে পাটলিপুত্র শহরটি স্থাপন করেন কোন রাজা? পাটলিপুত্র শহর খুবই ঐতিহাসিক একটি শহর। এই শহরটা কে স্থাপন করেছিলেন? রাইট অ্যান্সারটা করে ফেলো সকলে ডিয়ার স্টুডেন্ট। অ্যান্সারটা কি হবে? অশোক চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু এবং উদয়ভদ্রিক। রাইট অ্যান্সার হবে, দেখো কি হবে বলো। পাটলিপুত্র এই নগরীটা হচ্ছে মগধ, এটা হচ্ছে মগধের রাজধানী ছিল। মগধের রাজধানী পাটলিপুত্র হওয়ার আগে মগধের আরো একটা রাজধানী ছিল, যেটা হচ্ছে রাজগৃহ। রাজগৃহ বা গ্রীবরাজও বলা হয়। ওকে, সো মগধে আমরা যদি ইতিহাস দেখি, মগধের প্রথম যে রাজবংশটা ছিল সেটার নাম হচ্ছে হর্ষঙ্ক বংশ। সেই বংশের শাসক ছিলেন বিম্বিসার, অজাতশত্রু। তার পরবর্তী সময়ে অজাতশত্রুর পুত্র যিনি ছিলেন তার নাম হচ্ছে উদয়ভদ্রিক বা উদয়ন। তিনি এই রাজগৃহ বা গ্রীবরজ থেকে রাজধানী স্থানান্তর করে পাটলিপুত্র করেছিলেন এবং পাটলিপুত্র পরবর্তীতে কিন্তু রাজধানী হয়েছিল মগধের। সো আমরা মগধের দ্বিতীয় রাজধানী বলতে পারি পাটলিপুত্রকে। নেক্সট প্রশ্ন, কোনটি উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ? উদ্ভিদের রেচন পদার্থকে আমরা প্রধানত দুই ধরনের ভাগে ভাগ করে থাকি। অ্যাকচুয়ালি একটাকে আমরা বলে থাকি নাইট্রোজেন যুক্ত, আর একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন। নাইট্রোজেন বিহীন যে সমস্ত রেচন পদার্থগুলো হয়ে থাকে সেগুলো সাধারণত আমরা সেগুলোকে বলে থাকি, নাইট্রোজেন যুক্ত যে রেচন পদার্থ সেগুলোকে আমরা কি বলে থাকি? সেগুলোকে আমরা বলে থাকি উপক্ষার, তাই না? আর নাইট্রোজেন বিহীনও কিছু কিছু রেচন হয়ে থাকে, যেমন গদ, রজন, তরুক্ষীর, এই সমস্ত হচ্ছে কিছু উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। কিন্তু এখানে দেখো কিছু আমরা অন্যান্য রেচন পদার্থ দেখতে পাচ্ছি, ট্যানিন, কুইনাইন, ডাটুরিন, রেসারফিন। এর মধ্যে ট্যানিন রাইট অ্যান্সার হবে। ট্যানিন যে রেচন, এটা পাওয়া যায় চা গাছে। কোথায় পাওয়া যায়? চা গাছে পাওয়া যায়। অবসাদ দূর করতে ব্যবহার করা হয়ে থাকে এটাকে। এবং এই রেচন পদার্থটা মনে রাখো CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বা কার্বন, CO2 নয়, কার্বন যুক্ত, সরি কার্বন ডাই অক্সাইড নয়, কার্বন যুক্ত। বাকিগুলো সবই কিন্তু নাইট্রোজেন যুক্ত রেচন। এছাড়া নাইট্রোজেন যুক্ত আরো যদি রেচনের কথা বলা হয়ে থাকে, কি কি হবে বলো? সকলে কমেন্ট করে উত্তরে জানিয়ে যাবে। আরও আছে, রেসারপিন আছে, ডাটুরিন, তারপরে আরও বিভিন্ন রেচন পদার্থ আমরা দেখতে পাই। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমা অন্তরের সময়ের পার্থক্য কত? খুবই ইজি একটা কোশ্চেন। 1 ডিগ্রি দ্রাঘিমা অন্তরের সময়ের অন্তর কত? দ্রাঘিমা রেখা সর্বোচ্চ 180 ডিগ্রি হতে পারে দ্রাঘিমা রেখা। সো 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময় কত দেখা মাত্র এটার উত্তর হবে 4 মিনিট। যারা ক্লাসটিতে যুক্ত হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, সকলে একটু শেয়ার করে দেবে ক্লাসটি। অনেকদিন পরে ক্লাসে যুক্ত হয়েছি, সুতরাং ক্লাসটি শেয়ার করো একটু বন্ধুদের কাছে, তারাও যাতে খবর পেয়ে যায় যে ক্লাস শুরু হয়ে গেছে আজ থেকে। কোন শহরকে দক্ষিণাত্যের কাশী বলা হয়? দাক্ষিণাত্যের কাশী নামে পরিচিত কোন শহরটি? রামেশ্বরম আছে, মাদুরাই, সালেম এবং চিদম্বরম। রাইট অ্যান্সারটা করে ফেলো তো দেখি ডিয়ার স্টুডেন্ট, উত্তরটা কি হবে? দক্ষিণাত্যের কাশী বলা হয়ে থাকে কোনটিকে? সেটা হচ্ছে মাদুরাই শহরটিকে। মাদুরাই শহর কোথায় আছে এটা? এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। মাদুরাই শহরটার অনেক কিন্তু নিকনেম আরো আছে, যেমন মাদুরাই শহরটাকে উৎসবের উৎসবের শহর বলা হয়। এই মাদুরাই শহরকে বলা হয়ে থাকে তোমার মন্দিরের শহর।
এই মাদুরাই শহরকে আবার বলা হয়ে থাকে পূর্বের এথেন্স। এথেন্স যেটা হচ্ছে গ্রিসের রাজধানী, তো পূর্বের এথেন্সও কিন্তু বলা হয়ে থাকে মাদুরাইকে। কয়েকটা জিনিস মনে রাখবে, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা থেকে প্রশ্ন তোমাদের পড়তে পারে সেটা হচ্ছে উৎসব, সিটি অফ ফেস্টিভ্যাল কোন শহরকে বলা হয়ে থাকে, এটা হচ্ছে মাদুরাই শহরকে বলা হয়। পশ্চিমবঙ্গে কয়টি রামসার সাইট আছে? খুবই সুন্দর একটি প্রশ্ন। রামসার সাইট কয়টি আছে পশ্চিমবঙ্গে? ফটাফট অ্যান্সার হবে, এটার উত্তর কি? পশ্চিমবঙ্গে রামসার সাইট আছে দুইটি। কি কি? একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, পূর্ব কলকাতা জলাভূমি যেটাকে 2002 সালে, সালটা একটু মনে রাখতে হবে আমাদের, 2002 সালে রামসার সাইট হিসাবে ডিক্লেয়ার করা হয়েছিল। আরেকটা খুবই 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 গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সুন্দরবন ওয়েটল্যান্ড। সুন্দরবন জলাভূমি, এটাকে এটাকে কবে বলতো ডিক্লেয়ার করা হয়েছিল রামসার সাইট হিসাবে? এটাকে ডিক্লেয়ার করা হয়েছে 2019 সালে। এবং খুবই ইন্টারেস্টিং একটা তথ্য তোমরা জেনে রাখো, এই সুন্দরবন থেকে বা সুন্দরবন যে রামসার সাইট সেটা থেকে মনে রাখো এটা হচ্ছে ভারতের বৃহত্তম রামসার সাইট। ওকে, বৃহত্তম রামসার সাইট সুন্দরবন। নেক্সট প্রশ্ন দেখি, পুরন্দর সন্ধি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? প্রথমে একটা জিনিস বলে রাখি, পুরন্দরের দুটো সন্ধি হয়েছিল, একটা ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, আর একটা হচ্ছে মুঘল এবং শিবাজির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পুরন্দরের সন্ধি, এখানে আমরা যদি দেখি মুঘল বলতে এখানে সাধারণত মুঘলদের পক্ষ থেকে যিনি ছিলেন তিনি হচ্ছেন জয় সিং। জয় সিং ইনি মুঘল সেনাপতি ছিলেন এবং এই জয় সিং পুরন্দরের দুর্গ, আহ, সেখানে অবরোধ বা দুর্গটাকে তিনি দখল করে রেখেছিলেন 1665 খ্রিস্টাব্দে। এবং 1665 খ্রিস্টাব্দে এখানে পুরন্দরে একটা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল জয় সিং এবং শিবাজির মধ্যে। 1665 সালটা মনে রাখবে, এটা পুরন্দরের দুর্গকে কেন্দ্র করে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্নতে আমরা চলে আসবো এখানে, যেটা হচ্ছে সূর্যের অভ্যন্তরে বিপুল শক্তির উৎস হলো কি? বিপুল যে শক্তির উৎস সূর্যের অভ্যন্তরে আমরা জানি, সেই সমস্ত সৌরজগতের শক্তির উৎস অবভিয়াসলি সূর্য। সমস্ত সৌরজগৎ, যত গ্রহ প্ল্যানেট যা কিছু আছে আমাদের পৃথিবী, সব কিছু শক্তির উৎস হচ্ছে সান। এই সানের অভ্যন্তরে যে বিপুল শক্তি, এটার উৎস কি? নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি, নাকি নান? হোয়াট ইজ দ্য অ্যান্সার? রাইট অ্যান্সার ইজ অপশন এ, নিউক্লিয় সংযোজন হচ্ছে এখানে সঠিক উত্তর হবে বিপুল শক্তির উৎস। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা, একটু তোমরা ভালো করে দেখে রাখবে এটা। পরের প্রশ্ন, ক্যাটারাক্ট কিসের শ্রেণী বিভাগ? ক্যাটারাক্টটা কিসের শ্রেণী বিভাগ বলে ফেলো? এটা হচ্ছে একটা জলপ্রপাতের শ্রেণী বিভাগ। কেমন ধরনের জলপ্রপাতের শ্রেণী বিভাগ এটা? দেখো, এটা হচ্ছে জলপ্রপাতের বিভিন্ন শ্রেণী বিভাগ হয়, ক্যাটারেক্ট, কাসকেড, বিভিন্ন শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। ক্যাটারাক্ট যে জলপ্রপাত সেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে জলপ্রপাত বিপুল জলরাশি, মানে প্রচুর জলরাশি নিয়ে আছড়ে পড়ে, মানে একটা আহ, ভীষণ আহ, বৃহত্তম হয়ে থাকে, অনেক জল বহন ক্ষমতা থাকে, সেই জলপ্রপাতকে বলা হয়ে থাকে ক্যাটারাক্ট। একটা ক্যাটারাক্ট জলপ্রপাতের যদি আমরা উদাহরণ বলি, নায়াগ্রা জলপ্রপাত হতে পারে, নায়াগ্রা জলপ্রপাত হতে পারে, অথবা আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত হতে পারে, ভিক্টোরিয়া জলপ্রপাত প্রভৃতি কিন্তু হতে পারে এখানে এর উদাহরণ। পরের প্রশ্নতে আসবে, একেই কি বলে সভ্যতা এর রচয়িতাকে? আচ্ছা, একেই কি বলে সভ্যতা, এটা একটা প্রহসন। প্রহসন মানে কি? প্রহসন মানে নাট্যও আমরা বলতে পারি, একটা নাট্য বা প্রহসন। এইটার রচয়িতা কে? একেই কি বলে সভ্যতা এর রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভারের উদাহরণ?
লিভার কাকে বলে? কাকে বলে? একটা আলম্বকে, একটা বিন্দুকে কেন্দ্র করে যখন ঘুরতে থাকে, তাই তো, তখন তাকে কি বলে? তখন তাকে কিন্তু বলা হয়ে থাকে, একটা দণ্ড ঘুরতে থাকে তখন তাকে বলা হয়ে থাকে আলম্ব। সরি, তখন তাকে লিভার বলা হয়ে থাকে। লিভার তিন প্রকারের হয় আমরা জানি, একটা প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর। প্রথম শ্রেণীর যে লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এর মধ্যে পার্থক্য কি? দ্বিতীয় শ্রেণীর লিভারটা আমি এখানে বলবো, কারণ বাকিগুলো সবই বলা আছে, ওগুলো তোমরা একটু ক্লাস দেখে নিও, বাকি ক্লাসগুলো। এখানে দেখো, আলম্বটা থাকবে একটা সাইডে, এবং ভর যেটা ওয়েট থাকবে, এখানে আলম্বটাকে আমি এ দিয়ে প্রকাশ করছি, যেটা ভর, ভার বা ওয়েট, সেটা কিন্তু থাকবে মিডিলে, এবং অপর প্রান্তে থাকবে ফোর্স। আলম্বটা এই প্রান্তেও হতে পারে, ফোর্সটা এই প্রান্তেও হতে পারে, কিন্তু মেনলি ও যে ভার সেটা কিন্তু মিডিলের দিকে থাকবে। এখানে নৌকার দাঁড় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে এসে থাকে। নৌকার দাঁড় ছাড়া তোমরা যদি বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখো, সেখানে ছিপি খোলার যে চাবি, সেটাও কিন্তু একটা তোমার হচ্ছে দ্বিতীয় শ্রেণী লিভারের মধ্যে আসে। জাতিকে আমরা ধরতে পারি, জাতি, জাতি অনেকে বলবে কি স্যার, জাতি হচ্ছে সুপুরি কাটা হয়, এটা দিয়ে আগে কাটা হতো একটা যন্ত্র, এই যন্ত্রটাও কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে এসে থাকে। ওকে, নেক্সট পরের প্রশ্নতে আসি, যেটা হচ্ছে পেশি ক্লান্তির জন্য দায়ী কে? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। সকলে যারা ক্লাস করছে, অনেকদিন পরে ক্লাস করছি, তো অবশ্যই আমার কথা শুনে সকলে হোমওয়ার্কের অ্যান্সারটা আজকে করে যাবে ডিয়ার স্টুডেন্টস। এবং সকলে যারা ক্লাসে যুক্ত হচ্ছে, একটা করে লাইক করে দাও ক্লাসে। এখনো লাইক না করলে কিন্তু ক্লাসটি কন্টিনিউ হবে না, ক্লাসটিতে একটা করে লাইক করে দাও, চ্যাটটি ক্লোজ করে। নেক্সট কোশ্চেন দেখি। কে ভারতীয় সংবিধানে সাংবিধানিক প্রতিকারের অধিকারটি সংবিধানের হৃদয় ও আত্মা বলে আখ্যা দিয়েছেন? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা সাংবিধানিক প্রতিকার অধিকার, এটা হচ্ছে একটা মৌলিক অধিকার, এটা একটা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারটা অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে ধারা 32 কে, যেই ধারায় বলা হচ্ছে কি, যেই ধারায় বলা হচ্ছে তোমার যদি যে তোমার মৌলিক অধিকার, বাকি যে মৌলিক অধিকারগুলো আছে, 6টি মৌলিক অধিকার টোটাল, এটাকে ধরে বাকি মৌলিক অধিকারগুলো যদি ক্ষুণ্ণ হয়, তাহলে তুমি বিচার আদালতের কাছে দ্বারস্থ হতে পারবে। এবং এই যে ধারা, 32 নম্বর ধারা, এটাকে ডক্টর বি আর আম্বেদকর, যাকে আমরা ফাদার অফ দ্য আওয়ার কনস্টিটিউশন হিসাবে চিনি, সেই ডক্টর বি আর আম্বেদকর, তিনি কিন্তু এটাকে হার্ট অ্যান্ড সোল বা হৃদয় ও আত্মা বলে আখ্যা দিয়েছেন। তো অ্যান্সার হবে অপশন বি, বি আর আম্বেদকর। নেক্সট প্রশ্ন, কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রথম অধিবেশনে কতজন সদস্য ছিলেন? প্রথমে আমরা একটু দেখব, ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে অ্যালান অক্টোভিয়ান হিউম, একজন অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, তার হাত ধরেই এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন, সেটা 1885 সালেই বসেছিল। এবং এটা কোথায় বসেছিল, আমরা যদি স্থান দেখি, এটা বসেছিল বোম্বেতে। বোম্বেতে কলেজটার নাম একটু বলে রাখি, গোকুল দাস তেজপাল কলেজে এই প্রথম সভাটা অনুষ্ঠিত হয়েছিল। এই সভাতে যিনি সভাপতি ছিলেন, কে? সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, ইনি ছিলেন সভাপতি। কেন বলছি বলো তো? এগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রথম সভাটা। এই সভাতে কতজন সদস্য ছিল? এই সভাতে সদস্য ছিল টোটাল 72, 72 জন সদস্য অংশগ্রহণ করেছিল। এখানে সবগুলো কিন্তু পয়েন্ট ইম্পর্টেন্ট, তোমরা নতুন যারা একদমই নোট করে রাখো, খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলি। পরের প্রশ্ন, নিচের কোন প্রাণী সিলিয়ার মাধ্যমে গমন করে? সিলিয়ার মাধ্যমে গমন করে থাকে কোন প্রাণী? কোন প্রাণীর গমনাঙ্গের নাম সিলিয়া? প্যারামেসিয়াম, অ্যামিবা, কেঁচো, হাইড্রা।
ডিয়ার স্টুডেন্টস, ভেবে অ্যান্সার করো এই প্রশ্নটার, অনেকে কিন্তু ভুল অ্যান্সার করবে এটার। আমরা যদি দেখি প্যারামেসিয়াম, প্যারামেসিয়ামের যদি গমনাঙ্গের কথা বলা হয় সেটা হচ্ছে সিলিয়া। অবভিয়াসলি অপশন এ ইজ রাইট অ্যান্সার। এবং প্যারামেসিয়ামের যদি আমরা গমন পদ্ধতি বলি সেটাকে আমরা সিলিয়ারি গমনও বলতে পারি। অ্যামিবা, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? ক্ষণপদ, বাংলায় যদি বলি ক্ষণপদ, এবং অ্যামিবয়েড গতিতে সে গমন করে থাকে। কেঁচো, কেঁচোর গমনাঙ্গের নাম কি? কেঁচোর গমনাঙ্গটা খুবই ইন্টারেস্টিং, সেটার গমনাঙ্গের নাম হচ্ছে সিটা। এটার গমনাঙ্গের নাম কি? সিটা। এবং হাইড্রার গমনাঙ্গের নাম কি? কর্ষিকা, হচ্ছে হাইড্রার গমনাঙ্গের নাম। নেক্সট, পরের প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে সর্বাধিক কয়লা উত্তোলিত হয়? ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন, সব থেকে সহজ কোশ্চেন এটা। কয়লা উৎপাদন কোন রাজ্য তো আমরা জানি সব থেকে বেশি হয়, সেটা হচ্ছে কোন রাজ্য? ঝাড়খণ্ড রাজ্য সব থেকে বেশি কয়লা প্রডিউস করে থাকে ভারতের মধ্যে। কিন্তু পশ্চিমবঙ্গের দামোদর ভ্যালি উপত্যকাতে সব থেকে বেশি কিন্তু কয়লা সঞ্চিত আছে আমরা যদি দেখি। তো এর মধ্যে কোন জেলা সব থেকে বেশি কয়লা এখনো পর্যন্ত উৎপাদন করছে বেশি? সেটা হচ্ছে কোন জেলা? কোথায় আছে রানীগঞ্জ? কোথায় আছে রানীগঞ্জ? রানীগঞ্জ। তারপরে হচ্ছে তোমার আসানসোল, আসানসোল। এ সমস্ত কোথায় অবস্থিত? হ্যাঁ, এগুলো অবস্থিত পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে। 2017 সালে এই ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান স্প্লিট হয়, পশ্চিম বর্ধমানে অবস্থিত। কে কে পশ্চিম বর্ধমান থেকে ক্লাস দেখছো সকলে কমেন্ট করে এটা জানিয়ে দেবে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, এটা কোন রাজ্যের উপর দিয়ে বিস্তৃত নয়? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, মেরিডিয়ান মানে কি? মেরিডিয়ান মানে দ্বিরাখিমা রেখাকে বোঝানো হচ্ছে। ইন্ডিয়ান আমাদের যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান মানে আমাদের প্রমাণ দ্রাঘিমা, যেটা কত ডিগ্রি প্রমাণ দ্রাঘিমা আমাদের ভারতের? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। এটা হচ্ছে প্রমাণ দ্রাঘিমা, ভারতের এলাহাবাদের কাছ দিয়ে বিস্তৃত হয়েছে আমরা জানি। এই মেরিডিয়ান যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, এটা আমাদের ভারতের 5টি রাজ্য এর উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এবার অনেকে বলবে স্যার এতদিন পড়েছে আমরা কর্কট ক্রান্তি রেখা, আপনি আবার এটা কেন বলছেন? অবভিয়াসলি এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। হ্যাঁ, আমাদের স্টেটের পরীক্ষা নয়, অন্যান্য পরীক্ষাতে এসেছে, তো জেনে রাখতে অসুবিধা কি? আমরা জেনে রাখবো। এটা উত্তরপ্রদেশ, উত্তর প্রদেশ, তারপরে হচ্ছে ওড়িশা, মধ্যপ্রদেশ প্রদেশ, এবং আর গেছে ছত্তিশগড়ের উপর দিয়ে, এবং আরেকটি হচ্ছে আরেকটি কোন প্রদেশ? অন্ধ্রপ্রদেশ। এই 5টি স্টেটের উপর দিয়ে এটা বিস্তৃত হয়েছে। তো এখানে আমরা যদি দেখি বিহার স্টেটের উপর দিয়ে কিন্তু এটা যায়নি। রাইট অ্যান্সার হবে অপশন সি, বিহার স্টেট। নেক্সট, ডের স্টুডেন্টস, আমাদের বিভিন্ন ব্যাচে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রস্তুতি নিতে পারো, এবং সেরা চাকরি প্রস্তুতি নেওয়ার জন্য TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করো। বিভিন্ন ব্যাচ সেখানে কন্টিনিউয়াস চলছে আমাদের। আর তোমরা যদি আমাদের ফাউন্ডেশন 3.0 ব্যাচে ভর্তি হতে চাও, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, এখানে তোমরা সমস্ত চাকরি প্রিপারেশন একটা ব্যাচের মধ্য থেকেই নিতে পারবে। তার সঙ্গে তোমরা মক টেস্ট, বিষয়ভিত্তিক ক্লাস তো অবশ্যই পাবে। বিভিন্ন ফিচার্স সেখানে থাকছে। অবশ্যই TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো এবং আজ থেকেই কিন্তু এখানে ক্লাস করা শুরু করে দাও। পরের প্রশ্নে আসি। প্রথম মহাকাশচারী হলেন কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস, রাকেশ শর্মা, ইউরি গ্যাগারিন। রাইট অ্যান্সার হবে ইউরি গ্যাগারিন হচ্ছে প্রথম মহাকাশচারী। ইনি USSR অর্থাৎ সোভিয়েত রাশিয়ার থেকে প্রথম মানে মানব হিসাবে মহাকাশে গেছিলেন। এর আগে লাইকা নামক একটা কুকুর গেছিল, ছোটবেলাতে তোমরা নিশ্চয়ই পড়েছো। সুনিতা উইলিয়ামস ইনিও কিন্তু একটা রেকর্ড গড়েছিলেন। ইনি হচ্ছেন প্রথম মহিলা মহাকাশচারী। আরেকটা জিনিস মনে রাখো আমাদের রাকেশ শর্মা সম্পর্কে, ইনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান
1984 1984 সালে তিনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান হিসাবে সোভিয়েত রাশিয়ার সাহায্যে মহাকাশে গেছিলেন। যোজনা কমিশন গঠিত হয় কবে? যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন গঠন হয়েছিল কবে? এটাই পরবর্তীতে নীতি আয়োগ হয়েছে কিন্তু, হ্যাঁ। সো যোজনা কমিশন গঠিত হয়েছিল 1950 সালে। পরের প্রশ্ন হচ্ছে, কে ঝরকায় ই দর্শন প্রথার প্রবর্তন করেন? ঝরকা ই দর্শন এই প্রথাটা কি বলতো? এই প্রথাটা অ্যাকচুয়ালি হচ্ছে মুঘল যুগে মুঘল কিছু শাসকেরা তাদের প্রজাদের কথা শুনতো। সকাল বা একটা সময়ে, দিনের একটা সময়ে তারা প্রজাদের কথা একটা স্থানে দাঁড়িয়ে শুনতো। এটাকে ঝরকাই দর্শন প্রথা, তাদের অভিযোগ বা তাদের বিভিন্ন পরামর্শ তারা কিন্তু শুনতো। তো এটাকে ঝরকাই এই দর্শন প্রথা বলা হয়। এই প্রথাটার প্রবর্তক ছিলেন কে? এটার প্রবর্তক ছিলেন আকবর। মুঘল সম্রাট আকবর প্রবর্তন করেছিলেন এবং পরবর্তীতে শাহজাহানের সময়ও কিন্তু এটা চলেছিল। পরেরটা হচ্ছে, ভারতের সংবিধানে নিচের কোন ধারাটি রাষ্ট্রপতির শপথের সাথে সম্পর্কিত? রাষ্ট্রপতির শপথ, ওথ, এর সঙ্গে সম্পর্কিত কোনটি? ধারা 52। ধারা 52 কিসের সাথে সম্পর্কিত? ভারতে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। তারপরে চলে যাব আমরা ধারা 55-তে, 52-র পরে। এটা হচ্ছে রাষ্ট্রপতির রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিকে বর্ণনা করা হয়েছে। ওকে, এছাড়া ধারা 60 কি বলা হয়েছে এখানে? রাষ্ট্রপতির শপথ। আচ্ছা, একটা জিনিস তোমরা বলো, রাষ্ট্রপতির শপথ বাক্যটা কে পাঠ করিয়ে থাকেন? রাষ্ট্রপতির শপথটা কে করান? তাকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি কিন্তু ভারতের রাষ্ট্রপতিকে শপথ করিয়ে থাকেন। ধারা 61 খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতির পদচ্যুতি বা ইমপিচমেন্ট সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। পরের প্রশ্নতে আসি, 2000 থেকে 4000 মিটারের উচ্চতায় কোন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায়? দু হাজার থেকে 4000 মিটার উচ্চতায় কোন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায়? সরল বর্গীয় বনভূমি দেখতে পাওয়া যায়। কোন বিপ্লবী নেতা বুড়িবালামের যুদ্ধে নেতৃত্ব দেন? বুড়িবালাম এটা ওড়িশার একটা নদীর নাম, হ্যাঁ, ওড়িশায় অবস্থিত একটা নদীর নাম, এটা মনে রাখবে একটু। ওড়িশা, এই নদীর উপরে একটা জলপ্রপাত আছে যেটার নাম হচ্ছে মাচকুন, ওড়িশা। সো এই বুড়িবালামের যুদ্ধে নেতৃত্ব কে দিয়েছিলেন? তিনি হচ্ছেন বাঘা যতীন। বাঘা যতীন 1915 সালে বুড়িবালামের যুদ্ধে নেতৃত্ব দিতে গিয়ে সেখানে কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই যুদ্ধে। এবারে দেখো, এই বাঘা যতীন, এনার একটা প্রকৃত নাম আছে, পরীক্ষায় আসে বাঘা যতীনের প্রকৃত নাম কি? এনার প্রকৃত নাম কি বলতো? এনার প্রকৃত নামটা বলে ফেলো দেয়ার স্টুডেন্ট, কি হবে? যতীন্দ্রনাথ মুখার্জি। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা মুখার্জি। ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? ভিতরকণিকা। আচ্ছা, এই ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোথায় অবস্থিত? এটাও কিন্তু ওড়িশাতে অবস্থিত। কোথায়? ওড়িশাতে অবস্থিত। অ্যান্ড ওড়িশার ভিতরকণিকা বিখ্যাত হচ্ছে কি সংরক্ষণের জন্য? কুমির সংরক্ষণের জন্য।
সম্পত্তির অধিকারকে ভারতীয় সংবিধানের কততম সংশোধনে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? এই প্রশ্নটা না জানি কতবার করা হয়েছে পরীক্ষায়, এখনো প্রশ্ন দিয়ে থাকে নিম্নের কোনটি একটি মৌলিক অধিকার নয় বলে অপশানে তোমাকে দিয়ে দেয় একটি সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার কিন্তু বর্তমানে মৌলিক অধিকার নয়, বর্তমানে এটা একটা আইনি অধিকার। কোথায় আছে এটা? 300 ধারাতে আইনি অধিকার হিসাবে বর্ণিত আছে। সো সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়েছিল কবে? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? এটাকে বাদ দেওয়া হয়েছে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সালটা যদি বলে থাকি সেটা হচ্ছে 1978, 1978 সালে এটাকে বাদ দেওয়া হয়েছিল। ওকে, নেক্সট পরের প্রশ্ন হচ্ছে কি, প্রথম ফ্যাক্টরি আইন পাশ করা হয় কার শাসনকালে? ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট, কারখানা আইন কার সময়ে পাশ হয়েছিল? কবে পাশ হয়েছিল? সালটা বললেই তো উত্তর করা যায়। সাল কি হবে? 1881 খ্রিস্টাব্দে প্রথম কারখানা আইনটা পাশ হয়েছিল এবং প্রথম ফ্যাক্টরি আইনটা পাশ করেছিলেন কে? এই সময় যিনি ভারতের ভাইসরয় পদে ছিলেন তিনি হচ্ছেন লর্ড রিপন। ভাষার ভিত্তিতে প্রথম কোন ভারতীয় রাজ্য গঠিত হয়? দেখো, ভারতে 1953-তে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল। সেই অনুযায়ী পরবর্তীতে 1956-এ এসে রাজ্য গঠন হয়েছিল অনেকগুলো। তো এর আগে একটা রাজ্য ভাষার ভিত্তিতে বা তীব্র আন্দোলনের ফলে সেখানে একটা ভাষার ভিত্তিক রাজ্য গঠিত হয়েছিল, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য। অন্ধ্রপ্রদেশ রাজ্যটা 1953 সালের 1 অক্টোবরে এটা গঠন হয়েছিল এবং এই রাজ্যটা গঠন হয়েছিল তেলেগু ভাষাভাষীদের নিয়ে। যারা তেলেগু ভাষা বলেন সে তাদেরকে নিয়ে গঠিত হয়েছিল। পরবর্তীতে এই রাজ্যটা ভেঙে আবার তেলেঙ্গানা নামে একটা 2014 সালে রাজ্য গঠন হয়েছে। প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আমরা 4টি প্রধান তোমার বৌদ্ধ সম্মেলন সম্পর্কে পড়িনি? 4টি বৌদ্ধ সম্মেলন, প্রথমটা কোথায় হয়েছিল? রাজগৃহে, তারপরে বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর, এই 4টি পড়েছি আমরা। প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল? দেখো, জৈন সম্মেলন আমরা প্রথম জৈন সম্মেলনটা পড়বো কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এই জৈন সম্মেলনে যে জৈন ধর্মের দুটি সম্প্রদায় আছে বা দুটি দিক আছে, একটা হচ্ছে শ্বেতম্বর ও দিগম্বর, এই বিভাজনটা হয়েছিল। ওকে, এবং এই সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল পাটলিপুত্রে আয়োজিত হয়। বিড়ি তৈরি হয় কোন গাছের পাতা থেকে? বিড়ি তৈরি হয় কোন গাছের পাতা থেকে? বিড়ি শিল্প আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিখ্যাত, বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ, ঝাড়গ্রাম, তারপরে হচ্ছে তোমার বাঁকুড়া, ওই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর বিড়ি শিল্প দেখতে পাওয়া যায়। এই বিড়ি শিল্প কোন গাছের পাতা থেকে বিড়ি তৈরি হয়ে থাকে? এটা হচ্ছে কেন্দু পাতা থেকে। মোহনবাগান ফুটবল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হতো? মোহনবাগান ফুটবল ক্লাব ভারত তথা এশিয়ার প্রাচীনতম ক্লাব এটা, বা ভারতের প্রথম ফুটবল ক্লাব। এবং এই মোহনবাগান ফুটবল ক্লাবটা এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1889 খ্রিস্টাব্দে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপন্ন হয়? খুবই ইজি একটা কোশ্চেন, তাই না? চা উৎপাদন কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? অনেকে মনে করে দার্জিলিং চা পৃথিবীতে বিখ্যাত এবং দার্জিলিং আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি চা উৎপাদন করে থাকে, তাই ভেবে অনেকে পশ্চিমবঙ্গ অ্যান্সার করে দেয়। তোমাকে কনফিউশন করার জন্য এখানে এই কিন্তু দার্জিলিং একটা স্টেট নয়, তবু এটার নাম দেওয়া আছে, পশ্চিমবঙ্গ দেওয়া আছে। মনে রাখবে অসম কিন্তু এখানে অ্যান্সার হবে। অসম সব থেকে বেশি চা উৎপাদন করে।
আমাদের পশ্চিমবঙ্গ সেকেন্ড স্থানে এসে থাকে, এটা হচ্ছে সেকেন্ড, দ্বিতীয় স্থানে আসে ভারতের মধ্যে চা উৎপাদনে। লাস্ট ইজ দাঁত ত্বকের একটি সাধারণ সংক্রমণ, এটি কোন জীব দ্বারা সৃষ্ট হয়? দাঁত এটা কোন জীব দ্বারা সৃষ্ট হয়ে থাকে? দাঁত হচ্ছে একটা ছত্রাক ঘটিত রোগ। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তার আগে বলে রাখি, ফাউন্ডেশন 3.0 ব্যাচে যুক্ত না হলে যুক্ত হয়ে যাবে সকলে। আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করতে না ভুললে অবশ্যই ফলো করে নেবে দ্য আরাবুল রহমান, অথবা আমাদের দ্য ওয়েব সলিউশনকে তোমরা ফলো করতে ভুলবে না। ইনস্টাগ্রাম, ফেসবুক যেখানে খুশি তোমার সোশ্যাল মিডিয়াতে ফলো করবে আমাদের সঙ্গে। যদি আমাদের রিয়েল টাইম আপডেট পেতে চাও টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু যুক্ত হতে ভুলবে না। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই। আর ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই সকলে জানিয়ে যাবে। বাই, টাটা।